সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্রে গণতন্ত্রে। রাজনীতি নিয়ে আজ আমরা কথা বলবো। সিনিয়র রাজনীতিবিদদের তাই আমরা আমন্ত্রণ জানিয়েছি জনতন্ত্রে গণতন্ত্রে। আজকের এই সন্ধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন গণফোরাম নেতা এবং সংবিধানের অন্যতম প্রণেতা জনাব অধ্যাপক ডক্টর আবু সাঈদ। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম এমপি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব অধ্যাপক ডক্টর আবু সাঈদ, কি মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন কি পরিস্থিতিতে আছে এবং কোন দিকে যাচ্ছে? রাজনীতি থাকবে, রাজনীতি যারা বলে নেই এটা ঠিক না। কারণ মানুষের প্রত্যেকটি প্রাত্যহিক জীবনে প্রতিটি কাজে, প্রতিটি চিন্তা ভাবনার সব জায়গায় রাজনীতি আছে। রাজনীতিকে যদি আমরা শুধুমাত্র রাজনৈতিক দল এবং ক্ষমতা যাওয়া আন্দোলন সংগ্রামের কথা বলে সেই অর্থে যদি ধরেন তাহলে রাজনীতি নাই, কিন্তু রাজনীতি আছে, প্রত্যেকটি ক্ষেত্রে আছে। সেজন্য রাজনীতির যে বিষয়টা, সে বিষয়ে ঘোরার কথা আমি একটু বলে নেই, খুব সংক্ষিপ্ত ভাবে বলবো। দুটো নতুন বিষয় আমি উত্থাপন করব। আমার সাথে দুইজন অত্যন্ত শ্রদ্ধাভাজন আলোচক আছেন, আশা করি ওনারা এই বিষয়ে আলোকপাত করবেন। যেমন আমরা একটা কথা বলি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু আগস্ট মাস, জাতির পিতা বঙ্গবন্ধু এবং 15ই আগস্টে শহীদ যারা হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং করোনাকালীন যারা মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, তাদের প্রতি তাদের বিদেহী আত্মা, সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি বলতে চাই, এই যে জাতির পিতা আমরা কথাটা বলি, এই কথাটা আমার কাছে ভ্রান্তিমূলক মনে হয়। কি মনে হয়? ভ্রান্তিমূলক, ভুল বলে মনে হয়। কেন? হ্যাঁ, সেটাই আমি বলছি। এক মিনিট 1.5 মিনিটের ভিতরে বলবো। সেটা হলো এই, বাঙালি জাতির উদ্ভব হলো হাজার বছরে, কয়েক হাজার বছরের পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন জনপদে থেকে থেকে বাঙালি জাতি সংগ্রামের সংকটের ভিতর দিয়ে তারা নিজস্ব সত্তা লাভ করেছে। এবং এই যে জাতি চলে এসছে কয়েক হাজার বছর আগে, সেই জাতি কোন রাষ্ট্র ছিল না। এই প্রথমবারের মতো জাতি রাষ্ট্রের পিতা হলেন বঙ্গবন্ধু। কারণ বাঙালির জাতির কোন রাষ্ট্র ছিল না। এই প্রথমবার, যেমন ডক্টর এনামুল হক পুনেওয়ার শিক্ষক ছিলেন, উনি লিখেছেন যে ইতিহাসে, বাঙালির ইতিহাসে, এই উপমহাদের ইতিহাসে এই প্রথমবার বাঙালির জাতি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, যার নাম বাংলাদেশ। এর আগে হয় নাকি? বঙ্গবন্ধুকে যদি জাতির পিতা বলে, উনি তো কয়েক হাজার বছর আগে আসেননি। উনি তো জাতি রাষ্ট্রের চিন্তা ভাবনার ভিতরে সমকালীন সময়ে উনি এসেছেন এবং জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। সেজন্য তিনি জাতি রাষ্ট্রের পিতা। আমাদের এই রাষ্ট্রটা হলো নেশন স্টেট, জাতি রাষ্ট্র। জাতি রাষ্ট্রের পিতা হয়। অধ্যাপক ডক্টর আবু সাঈদ, আমি আপনার কথাটা একটু পরিষ্কার করে বুঝে নিই। আপনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, তিনি জাতি রাষ্ট্রের পিতা। আপনি কি তাই বলছেন? আমি বলছি বাঙালি জাতির পিতা আমরা যে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা না, তিনি বাঙালি জাতি রাষ্ট্রের পিতা। আমাদের সংবিধানে কি লেখা আছে? আমাদের সংবিধান পরবর্তীকালে যেটা হয়েছে, এটা আমরা চাইলে কি কেন, আজকে এটাই ঐতিহাসিকভাবে, যৌক্তিকভাবে এটাই পরিশুদ্ধ যে আমাদের এটা হলো নেশন স্টেট, জাতি রাষ্ট্র। না, সংবিধানে কি বাঙালি জাতির পিতা লেখা আছে নাকি জাতির পিতা লেখা আছে?
না, সংবিধানে জাতির পিতা লেখা হয়েছে, বাঙালির জাতির পিতা পরে সংযোজিত হয়েছে, আগে ছিল না। সে যাই হোক, কিন্তু আমরা যেটা বলতে চাই, জি, আমি আমি যেটা আপনার বলতে কাছে চাই, আমি আপনার কাছে আসছি। অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম এমপি, আপনি শুনলেন, কি কি বক্তব্য আপনার? ধন্যবাদ আপনাকে এবং দুই বিজ্ঞ আলোচক। এবং আমি কথা বলার শুরুতে গভীর শ্রদ্ধা জানাতে চাই। অগস্ট মাস আমাদের শোকের মাস। বাঙালি জাতির পিতা মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সনের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে যারা আত্মাহুতি দিয়েছেন, এবং একই বছরের 3রা নভেম্বর যে আমাদের কেন্দ্রীয় কারাগারে যে জাতীয় 4 নেতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে কথা বলতে চাই। অধ্যাপক আবু সাইদ একজন পণ্ডিত মানুষ, বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন রকম অভিজ্ঞতার ভান্ডার তার সমৃদ্ধ। সেই জায়গার থেকে আমি একটা বই দেখাই, এই বইটা হচ্ছে ওনার লেখা বই। সেখানে ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পৃক্ত বিষয়গুলোকে উনি নিয়ে আসছেন। বাংলা, আমি সাইদ ভাইয়ের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে, আমার অত্যন্ত প্রিয় মানুষ তিনি, কিন্তু একাডেমিক্যালি আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে দ্বিমত করব। কারণ বাংলা ভাষাভাষীদের পরিচয় ছিল হাজার বছরের, কিন্তু এই বাংলা ভাষাভাষীরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, নানাভাবে বিভক্ত ছিল এবং তারা খুব কট্টর ছিল। একসময় সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে এক শ্রেণী ভয়াবহ কট্টর ছিলেন, তারপরে মুসলিমদের ভিতরে এক শ্রেণী ভয়াবহ কট্টর ছিলেন, এরকম নানাভাবে কট্টর মানসিকতার ছিলেন। এ কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, অনেক অঘটন ঘটেছে, দাঙ্গা হয়েছে, অনেক কিছু ঘটেছে। এবং লেখার ক্ষেত্রে আমাদের পণ্ডিতরা বিভিন্ন সময় কেউ লিখেছেন বাঙালিরা, অপরদিকে মুসলমানরা, এরকম নানাভাবে ছিল। এই বিভাজিত জনগোষ্ঠীকে একটি জাতীয়তাবাদী বোধের প্ল্যাটফর্মে এনে বাঙালি জাতীয়তাবাদকে সুপ্রতিষ্ঠিত অতীতে কেউ করেন নাই, যেটা বঙ্গবন্ধু করেছেন। সেজন্য বঙ্গবন্ধুকে বাঙালি জাতীয়তাবাদের জনক বলা হয়, জাতির পিতা বলা হয়। জাতি রাষ্ট্র হিসাবে কিন্তু পরিপূর্ণভাবে আমাদের কনসেপ্ট ওরকম আসে নাই। আমাদের দেশে অধিকাংশ মানুষ কিন্তু বাংলা ভাষাভাষী, তারপর কিছু কিন্তু আছে উপজাতীয়, অন্য নৃগোষ্ঠীর অন্যরা রাখা আছে, কিন্তু মেইনলি কিন্তু ভাষা ভিত্তিক মানুষদেরকে ঐক্যবদ্ধ করা, তাদেরকে একটা আইডেন্টিটির অধীনে আনা, যে তুমি হিন্দু না, তুমি মুসলিম না, তুমি অন্য যা কিছু আছে তোমার ধর্মীয় প্রতিষ্ঠানে পালন করো, কিন্তু তোমার একটা জেনারেল আইডেন্টিটি তুমি বাঙালি জাতি। সেই জাতীয়তাবাদী ফোরামটাকে এস্টাবলিশড বঙ্গবন্ধু ছাড়া আমাদের যতটুকু ইতিহাসকে আমরা খুঁজে বের করতে পারি, তার ভিতর পাওয়া যায় না যে বাংলা ভাষাভাষীদেরকে একত্রিত করা হয়েছে। কারণ ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু বাঙালিরা রয়েছে। এখন ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা বিশ্ব অন্যান্য যে সকল বাঙালিরা রয়েছে, মেজরিটি বাঙালি কিন্তু এখানে থাকায় বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করে বাঙালি জাতীয়তাবাদী বোধে উজ্জীবিত করে এই আইডেন্টিটিটা বঙ্গবন্ধু করতে পেরেছেন। বিধায় কিন্তু বঙ্গবন্ধুকে পাকিস্তানিরাও তাদের অনেক করেসপন্ডেন্সের ভিতর বলা হয়েছে যে তিনি বাংলা ভাষাভাষীদেরকে একত্রিত করার ভিতর থেকে যে চেষ্টা চালিয়েছিলেন তা অসৎ উদ্দেশ্য প্রণোদিত, তাদের ভাষায়। এখানে একটু মনে করে দিই, আম্বিয়া ভাই আছেন এবং সাইদ ভাই আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে ভাষা ভিত্তিক কিন্তু বাঙালিরা মেজরিটি ছিল টোটাল পাকিস্তানে, অন্যান্য যে সকল ভাষা আছে। তখন কিন্তু একটা দুরভিসন্ধি হলো যে না, আমরা অ্যারাবিক ভাষা বলি বা উর্দু ভাষা ভিত্তিক বলি, তাদের সংখ্যা বাড়াবার জন্য ইরানের সঙ্গে একটা কনফেডারেশন করার একটা কৌশল ছিল। তখন যদি এটা তারা করতে পারতো তাহলে বলতো যে অ্যারাবিক বা উর্দু মিলে ওই টাইপের ভাষাভাষীর সংখ্যা বেশি, অতএব বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া যাবে না। সেই চেষ্টা কিন্তু তাদের সফল হয়নি। ফলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে মেজরিটি ভাষাভাষী কিন্তু বাঙালিরা ছিল। এই বাঙালিদের বিভাজন দূর করে প্ল্যাটফর্মে বঙ্গবন্ধু আনতে পেরেছেন। সেজন্য তিনি আনডিসপুটেড বাঙালি জাতির জনক, বাঙালি জাতির পিতা। এটা নিয়ে কোনো বিতর্ক এখনো আসে নাই। আমি মনে করি যে এই অগস্টের এই শোকাবহ মাসে এই প্রসঙ্গটা নিয়ে আমাদের অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় বিতর্কে আমরা নাও যেতে পারি, এটা আমার হাম্বেল অ্যাপিল হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু এই বিষয়ে জনাব শরীফ নুরুল আম্বিয়া, আমি আপনার বক্তব্য আমরা শুনতে চাই। স্পষ্টতই জনাব ডক্টর আবু সাইদের সঙ্গে জনাব সৌম্য রেজাউল করিম দ্বিমত করেছেন, আপনার কি মত? আমি আমার কথা শুরু করবার আগে বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেই আমি কথা বলছি।
সাইদ ভাই এবং রেজাউল করিম সাহেব যে কথা বলেছেন, আমি পার্থক্য করলে পার্থক্য করা যায়, কিন্তু পলিটিক্যালি আমার কাছে মনে হয় যে সাইদ সাহেবের কথাটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই মুহূর্তে পলিটিক্যালি। কেননা আপনাদের দেখেন পশ্চিম বাংলায় বাঙালিরা আছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের নেতা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই ভূখণ্ডের বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যারা আছে সবার নেতা, এবং উনি এই দেশে জন্ম দিয়েছেন। আমি যদি একদম পলিটিক্যালি আমার কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, তবে এটা নিয়ে খুব বড় বিতর্ক আমাদের দিক থেকে মানে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে খুব বড় বিতর্ক এখনো শুরু হয় নাই বা করা হয় নাই। কিন্তু আমার মনে হয় এইটা এই বিতর্ক বা এই পলিমিক্সটা হওয়া উচিত, এবং হয়ে এটা একটা নিষ্পত্তি হওয়া উচিত। তবে এইটা নিয়ে না, আপনাকে শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? আমি তো বাইরে চলে গেছিলাম। জি বলুন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। তো আমার কাছে আমার কথা হলো যে এটা পলিটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি আমরা বলি যে উনি আমাদের রাষ্ট্রপিতা, এবং আমরা আমাদের দল থেকে সেটাই বলি। আমরা অবশ্য সাইদ ভাইয়ের সাথে এ বিষয়ে এক্সচেঞ্জ হয়, সাইদ ভাইয়ের ওই বইটা আমি পড়েছি। আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এটা হলো একটা কথা। আর অন্য বিষয় কি, আমি আরো অন্য একটা বিষয়ের কথা বলবো। আমি অন্য বিষয়ে পরে আপনার কাছে আসবো। জনাব অ্যাডভোকেট সময় রেজাউল করিম, জনাব শরীফ নুরুল আম্বিয়া ও অধ্যাপক ডক্টর আবু সাঈদের দিকেই পাল্লা ভারী করছেন, কি বলবেন আপনি? আমি পাল্লা ভারী বা পাল্লা সংকুচিত জায়গায় আসিনি। আমি ইতিহাস থেকে প্রফেসর আবু সাঈদ সহ অন্য যারা পণ্ডিত মানুষ আছেন তাদের লেখা থেকে শুরু করে বাঙালির স্বশাসনের যে ইতিহাস যা এখন পর্যন্ত উদ্ধার করা যায়, এর ভিতর আমি কোথাও পাইনি যে বাঙালি জাতিকে, বাংলা ভাষাভাষী মানুষদেরকে জাতিসত্তায় পরিপূর্ণতা দিয়ে ঐক্যবদ্ধ অতীতে কেউ করতে পেরেছেন এরকম কোন হিস্ট্রি আমি কোথাও পাইনি। এখন একাডেমিক্যালি সাইদ ভাই তার জায়গা থেকে কথা বলতে পারেন, নুরুল আম্বিয়া তার জায়গা করতে কথা বলতে পারেন, এটা মীমাংসিত বিষয়, এটা কনস্টিটিউশনাল বিষয়। বঙ্গবন্ধু বাঙালি জাতির জনক, এবং সে বিষয়টা ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, আদালতের জাজমেন্ট সমস্ত কিছুতে সেভারাল টাইমস রিপিটেড হয়েছে। এটাকে নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক যদি করতে হয় তাহলে আমরা আর একটা দিন বসতে পারি, আমরা হিস্ট্রিতে দেখব যে বাংলা ভাষাভাষীদের যতটুকু ইতিহাস পাওয়া যায় সেই ইতিহাসের ভিতরে বাংলা ভাষাভাষীদের ঐক্যবদ্ধ করে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এবং জাতি গোষ্ঠী তৈরির ক্ষেত্রে বঙ্গবন্ধুর চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কেউ পালন করেছেন কিনা সেটা নিয়ে আমরা একটা এক্সক্লুসিভ ডিবেট হতে পারি। জি, অধ্যাপক ডক্টর আবু সাঈদ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি, সেটি হলো যে বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন তখন সবাই আপনারা ওনাকে বরণ করলেন, এবং বঙ্গবন্ধু যে জাতির পিতা সেটি আপনারা মানতেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তখনও আওয়ামী লীগ এবং তার সমর্থকরা এই কথাটি বলেছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। সংবিধানে সংযোজন করা হলো, আপনার দিক থেকে কোথাও কোনো বিবৃতি দেওয়া হয়েছে বলে আমরা দেখিনি। আজকে এসে এই অগাস্ট মাসে এসে কেন আপনি এই বিতর্ক তুলতে চাচ্ছেন? দেখেন, এটা বিতর্ক নয়, এটা সমর রেজাউল যে কথা বলছেন এটা হলো একাডেমিক ডিসকাশন। একাডেমিক ডিসকাশনে নানা ধরনের মত থাকবে, নানা ধরনের মত থাকতেই পারে, এবং ইতিহাস বিচার করবে, সময় বিচার করবে কোনটা ভুল এবং সত্য। না, যেহেতু আপনি যেহেতু সময়ের প্রসঙ্গ তুললেন তাই আমি সবিনয়ে জানতে চাই যে এত বছর পরে এসে হঠাৎ আপনার মাথায় এটি কেন জেগে উঠলো? এর আগে কখনো কেন আপনি বলেননি? এটা বহু আগের থেকে লেখা হচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশ হলো নেশন স্টেট, একটা নেশন স্টেট, যেটা সমর রেজাউল ভাই বললেন, উনি সেটাই বলেছেন, নেশন স্টেট। সেই নেশন স্টেটের যদি মূল স্থপতি অর্থাৎ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এতে দ্বিমত নাই, কিন্তু নেশন স্টেট, জাতি রাষ্ট্রের পিতা, এটাই আমাদের মানতে হবে সত্যভাবে যেতে পারে। আর যদি ঢালাওভাবে বলি, সাধারণভাবে বলি, চিন্তা না করে বলি, এবং এটাকে যদি আমরা হালকাভাবে উপস্থাপন করতে চাই, তাহলে জাতির পিতা আমরা বলবোই, এবং সেটা বলাই আমাদের জন্য
খুব সহজ হয়। কিন্তু যখন আমরা আমার বইটা হচ্ছে যেগুলো আগে ছিল সেগুলো আমি পরিশুদ্ধ করছি, কারণ জাতি রাষ্ট্রের পিতা এই কথাটা অনেক পণ্ডিত যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে অনেকেই লিখেছেন, এবং নেশন স্টেট যে বিষয়টা, এই বিষয়টা প্রফেসর আব্দুর রাজ্জাক সাহেব তার বই আছে নেশন স্টেট, সেই নেশন স্টেটের স্থপতি ফাউন্ডার পিতা সেটা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জন্য এই নিয়ে বিতর্ক নাই। বিতর্ক আমরা তারাই করব যারা আমরা সহজভাবে এই কথাটা বলে আসছি, মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে এ পর্যন্ত বলে আসছি, এটাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করছি। কিন্তু ইতিহাসের বিচারে মানে সব দিক থেকে বিচার যদি আমি করি, সত্যের খাতিরে যদি করি, তাহলে তিনি জাতি রাষ্ট্রের স্থপতি, জাতি রাষ্ট্রের পিতা, জাতির রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, তিনি অন্য কেউ না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে বিতর্ক হচ্ছে না, বিতর্ক হচ্ছে তিনি জাতি রাষ্ট্রের পিতা, জাতি রাষ্ট্রের পিতা, এটাই ঠিক। কারণ বাঙালি জাতি হাজার বছর শাশ্বত সংস্কৃতি, তার যে মূল্যবোধ, তার আচার আচরণ বৈশিষ্ট্য, কিন্তু সেটা তো হাজার বছর ধরে অধ্যাপক ডক্টর আবু সাঈদ, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে সংবিধান যখন প্রণয়ন করা হয়েছে আপনি সেখানে ছিলেন, আপনি অন্যতম প্রণেতা। সংবিধানে যখন এই বিষয়টি জাতির পিতা সংযোজন করা হলো আপনার নজর এড়ায়নি নিশ্চয়ই, তাহলে সেই সময়ে কেন আপনি এসব বলেননি, এখন কেন বলছেন? 72 সনের সংবিধানে এটা ছিল না। পরবর্তীকালে যে সংশোধন করা হয়েছে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু হিসাবে বলা হয়েছে। আমিও ভুল করেছিলাম, 96 সালে জাতির জনক রেখেছিলাম পোস্টার, যে পোস্টারগুলো এখনো আছে। ভুল হতেই পারে, ভুল হয়, কিন্তু শুদ্ধ করাটার ভিতরে মহত্ব থাকে, এবং ভুল স্বীকার করে যদি আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারি, সেটাই হলো সবচেয়ে বড় কথা। আমি এই বিতর্কে চাচ্ছি না, আমি উপস্থাপন করলাম ছোট বা বড় করার জন্য না। এটা হলো একাডেমিক ডিসকাশন। এই ডিসকাশন যত হবে তাহলে পরিশুদ্ধ চলে আসবে, পরিশুদ্ধতা আমি একটু মাননীয় মন্ত্রীর একটু বক্তব্য শুনি, আপনার এই ব্যাখ্যার পর উনি কি বলবেন। আমি এক্ষেত্রে একটু বলি, যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই আমি বলবো যে 1947 পর থেকে বঙ্গবন্ধু প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের ইলেক্টেড লিডার হিসাবে, তারপর দেশে ফিরে আসার পরে এবং আওয়ামী লীগের কারারুদ্ধ নেতা হিসাবে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে তার যে ক্রোনোলজিক্যালি মুভমেন্ট গুলো রয়েছে, 62 মুভমেন্ট বলেন, আপনি 69 কথা বলেন, আইয়ুব বিরোধী আন্দোলনের কথা বলেন, ইস্তেন্দার বিরোধী আন্দোলন 69, 70 থেকে শুরু করে এই ধারাবাহিকতা এবং মুক্তিযুদ্ধকালীন যত করেসপন্ডেন্স আছে, এর কোথাও কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তখন তো রাষ্ট্র ব্যবস্থাও ছিল না, তখন বাঙালির নেতা হিসাবে কিন্তু বঙ্গবন্ধু ছিলেন, তখন কিন্তু ল্যাঙ্গুয়েজটা হলো বাঙালির নেতা, বাঙালি কমিউনিটির নেতা। সেই কমিউনিটিটা কিন্তু বাঙালি জাতি কমিউনিটি। এই যে জাতি রাষ্ট্রের কথা সাইদ ভাই বলছেন, জাতি রাষ্ট্র তো তখন প্রতিষ্ঠিত হয় নাই, জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আফটার লিবারেশন ওয়ার। তো লিবারেশন ওয়ারের পূর্বেও কিন্তু বাঙালি জাতির নেতা হিসাবে, বাঙালি জাতিকে সুসংগঠিত করার অবিসংবাদিত মানুষ হিসাবে যিনি রোল প্লে করেছেন তিনি কিন্তু বঙ্গবন্ধু। সেই সময় জাতি রাষ্ট্র ছিল না, কাজে উনি জাতির জনক হয়েছেন কিন্তু জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগের থেকে। কাজে সেই প্রসঙ্গগুলোকে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার। আমি সাইদ ভাইয়ের কথাটাকে আমি তার বলবো, এ পর্যন্ত বাঙালির স্বশাসনের উপর যতগুলো বই আছে, সাইদ ভাই বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাজ্জাক সাহেবের, কোথাও কিন্তু কেউ ডিনাই করে নাই যে বাংলা ভাষাভাষীদেরকে ঐক্যবদ্ধ শেখ মুজিব ছাড়া অন্য কেউ করতে পেরেছেন। কাজে ন্যাশনালিটি ফর্মটাকে এস্টাবলিশ যিনি করেছেন, তিনি ওই বাঙালি ন্যাশনালিটি যেটা বাঙালি জাতীয়তাবাদ, সেটাকে যিনি সুকঠিনভাবে প্রতিষ্ঠিত করেছেন সেটা কিন্তু বঙ্গবন্ধু। ফলে বঙ্গবন্ধুর বাইরে গিয়ে যদি আমি জাতীয়তাবাদী নেতা বলি, তাহলে বাঙালি জাতীয়তাবাদী নেতাকে বঙ্গবন্ধু ছাড়া আর কেউ নাই, সেক্ষেত্রে তাকে জনক বলা হয় ইজ মিস্টেক। জাতীয়তাবাদী নেতা বাঙালি ভিতরে কি আর কেউ তার সমকক্ষ জায়গায় কেউ আসছে? কেউ আসে নাই। বাংলা, আমি একটু শেষ করি সাইদ ভাই প্লিজ আমাকে একটু অ্যালাউ করেন। জাতি সত্তা নিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা এবং জাতীয়তাবাদী নেতায় বঙ্গবন্ধু যেখানে পৌঁছেছেন তার ধারে কাছেও কেউ নাই। এখন বাংলাদেশে কিন্তু রাজনীতিতে অনেকে অনেক তত্ত্ব দিয়েছেন, বদরুদ্দিন ওমরের বই আছে, হক সাহেবের বই আছে, তোহা সাহেবের বই আছে, বিভিন্ন রকম থিসিসও কিন্তু অনেকে দিয়েছেন, কিন্তু গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সম্মোহনী ক্ষমতার ভিতর থেকে
ইউনিটিটা ফর্ম করার জন্য বঙ্গবন্ধু যে জায়গাটায় পৌঁছাতে পেরেছেন, ওই থিসিস অনেকে অনেক কিছু দিয়েছেন, কেউ চাইনিজ কমিউনিস্ট পার্টি, কেউ বাংলাদেশি কমিউনিস্ট পার্টি, কেউ বলছেন মস্কোর কমিউনিস্ট পার্টি, নানাভাবে কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলছেন, কিন্তু জাতি গোষ্ঠীকে ইউনাইটেড করার যে পৈতৃক জায়গা থেকে, আমি বলবো ফাদারলি জায়গা থেকে, লিডারের জায়গা থেকে বঙ্গবন্ধু যেটা করেছেন, তাকে বাঙালি জাতির জনক বলা ছাড়া এই বাঙালি জাতির জনক তিনি হতে পারেন না, এর কোনো যুক্তি আমার কাছে মনে হয় অন্য কোথাও নাই, কারো কোনো লেখাও নেই। আপনার যে কথাগুলো বললেন এই কথাগুলো আমারই, এগুলোর সঙ্গে দ্বিমত নাই। বঙ্গবন্ধুর অবদান, তার সংগ্রাম, তার সংকট, জাতিসত্তার বিকাশ এবং জাতীয়তাবাদী ধারায় বাঙালি জাতিকে একসাথে করা, এগুলো সব আছে। কিন্তু জাতি রাষ্ট্র যখন ঘোষণা করেছিল, তারপরের থেকে সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এর ভিতর দিয়ে একটা জাতি যখন তার রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেই জাতি রাষ্ট্রের একজন মূল মানে স্থপতি থাকে, সেই স্থপতি সেই রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। অধ্যাপক ডক্টর আবু সাইদ, খুব বেশি দূরের ইতিহাস বলি না, অল্প দূরের ইতিহাস। একসময় আপনারা ব্রিটিশ ইন্ডিয়ান ছিলেন, আপনাদের জাতি হিসেবে ব্রিটিশ ইন্ডিয়ান। তারপর আপনারা তারপর ভারতীয় হলেন ইন্ডিয়ান জাতি হিসেবে, তারপর আপনারা পাকিস্তানি হলেন জাতি হিসেবে, তারপরে আপনারা ৭১-এ গিয়ে বাঙালি হলেন, তাই নয় কি? ইতিহাস তো তাই বলে। ইতিহাসই বলে কি, ইতিহাসে আবার এই কথা বলে, যদি আপনি পাকিস্তান পার্লামেন্টের ডিবেটটা দেখেন, গণপরিষদের ডিবেটটা দেখেন, সেখানে বঙ্গবন্ধুই কিন্তু বলেছেন যে যেভাবে সংবিধান করা হচ্ছে তাতে বাঙালি জাতিকে ধ্বংস করা হবে এবং শুধু বঙ্গোপসাগর ছাড়া কোথাও বঙ্গ শব্দটা থাকবে না। অর্থাৎ উনি সচেতন ছিলেন যে বাঙালি জাতির ইতিহাস 1000 বছরের, সেই 1000 বছরের ঐতিহ্য, বৈশিষ্ট্য এবং তার আচরণগত দিক, তার ব্যবহারিক দিক, তার সাংস্কৃতিক দিক, সবকিছুকে মিলিয়ে একটা জাতিসত্তার বিকাশ। সেই বিকাশের প্রেক্ষিতে তিনি একটা জি, আপনি বলছেন জাতিসত্তার বিকাশ, অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডে যে জাতি বাস করে সেখানে একটি সত্তা তিনি ডেভেলপ করতে চেয়েছিলেন। কিন্তু এর আগে আপনি যে ইতিহাস জেনেছেন, কোথাও তো বাঙালি জাতীয়তাবাদ পেলাম না আমরা, পাকিস্তানি পেলাম, ব্রিটিশ ইন্ডিয়ান পেলাম, আরো অনেক কিছু পেয়েছি, মোগল, এই সেই। এখানে আমি একটা উদাহরণ দিই, 1 মিনিট সাইদ ভাই, আপনাকে হেল্প করার জন্য বলছি। একটা বই আছে, বইটার রাইটার হচ্ছেন শেখ হাফিজুর রহমান টোকন, যিনি বঙ্গবন্ধু মিউজিয়াম ট্রাস্টের সেক্রেটারি। বইটা হচ্ছে ভারতবর্ষ এবং বাঙালির স্বশাসন। এখানে যে কয়টা খণ্ডে আসছে আমার অপরচুনিটি হয়েছে পড়ার, যেটা সাদি বললেন, বাঙালিদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করার লিডারশিপ বঙ্গবন্ধু ছাড়া ভাষা ভিত্তিক বিভাজনের জায়গা ছিল, এই জায়গা অন্য। এখন আমি বলছি যেটা বঙ্গবন্ধু ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ, সেটা তো ডিফারেন্ট পার্ট। বাংলা জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলেন, ডিফারেন্ট পার্ট। কিন্তু বঙ্গবন্ধুকে বাঙালি জাতির জনক বলার ক্ষেত্রে কোন ভুলটা আছে, সেটার ভিত্তিটা কি, আমি সেটা জানতে চাই। সেটা হলো জাতির উদ্ভব হচ্ছে কয়েক হাজার বছর আগে। জাতি উদ্ভব হয় না, ভাষাভাষীর উদ্ভব হয়েছে, জাতি সত্তায় উদ্ভব হয় না। জাতি সত্তা এক জিনিস, জাতির যেমন চর্যাপদেই আছে ভুসুকো বাঙালি হলো। এই যে ভুসুকো বাঙালি হলো, বাঙালি জাতিগোষ্ঠী তখনও ছিল, বাঙালি জাতিগোষ্ঠী তখনও ছিল যারা বাংলা ভাষায় কথা বলেছে, প্রাকৃতিক ভাষায় কথা বলেছে, পরবর্তীকালে চেঞ্জ হয়ে চর্যাপদের মাধ্যমে আমরা লিখিত রূপ পাই। অর্থাৎ বাঙালি জাতি যে ছিল 1000 বছর আগে, এটা প্রমাণিত। সেই জাতি কোনো রাষ্ট্র ছিল না, সেই জাতিকে একটা রাষ্ট্রে নিয়ে আসার ক্ষেত্রে অনেক নেতার অবদান আছে। কিন্তু বঙ্গবন্ধু উনি এমন একটা নেতা ছিলেন যে সবার উপরে। প্রফেসর আবু সাইদ, চর্যাপদ কি জাতির উপস্থিতির প্রমাণপত্র নাকি ভাষার উপস্থিতির প্রমাণপত্র? চর্যাপদ দিয়ে কি আমরা ভাষার অস্তিত্ব বুঝি নাকি জাতির অস্তিত্ব বুঝি? না, বিষয়টা কিন্তু একেবারে সিম্পল। বাংলা ভাষাভাষী একটা জিনিস, আর ভাষাভাষীদেরকে একত্রিত করার, জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে তাদের একটা ইউনিটি প্ল্যাটফর্মের অধীনে আনা, সেটা ডিফারেন্ট জিনিস। বাংলা ভাষাভাষী এমন হতে পারে, বার্মায় বা ত্রিপুরায় বাংলা ভাষাভাষী থাকতে পারে, কিন্তু তাদেরকে জাতীয়তাবাদী বোধে উজ্জীবিত করে তাদের একটা প্ল্যাটফর্মে আনার জায়গায় বঙ্গবন্ধুর ছাড়া কারো কোনো অবদান এবং একটি নির্দিষ্ট ভূখণ্ডের ভেতরে নিয়ে যেতে পারছেন বলে আমার কাছে হিস্ট্রিতে কোনো রেকর্ড। আপনি কি প্রশ্ন করলেন বলেন? জি, আচ্ছা, আমরা একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আমরা এই আলোচনায় এগিয়ে নেব। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব শরীফ নুরুল আম্বিয়া, আপনাকে দিয়ে শুরু করি।
অধ্যাপক ডক্টর আবু সাইদ এবং অ্যাডভোকেট সম রেজাউল করিম একমত হচ্ছেন, আবার দ্বিমত করছেন, কি বলবেন আপনি? যার যার মত চর্চা কোনো অসুবিধা কিছু নাই। আর আমি বলি আমাদের দল এই আমরা গোড়া থেকে বলছি সেটা হলো যে বঙ্গবন্ধুর রাষ্ট্রপিতা, বাংলাদেশের জনক, বাংলাদেশের পিতা, এবং এ বিষয়ে এবং উনি ওনার নেতৃত্বে যে ইতিহাস রচনা হয়েছে পাকিস্তান আমলে, এই বাঙালি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে যে যুদ্ধ আমরা করেছি ওনার নেতৃত্বে, সেসব বিষয় নিয়ে আমার মনে হয় কারো কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। সে বিতর্ক যারা করতে চায় তারা, আমরা জানি তারা করতে চায়, এবং আমার মনে হয় তারাও সেটা ইস্তফা দিয়ে দিতে সেই বিতর্ক থেকে তারা। আমি মনে করি, আমি এখানেই ক্লোজ করতে চাই। জি। আপনার যেটা কথা বলেছেন সেটা হলো যে পলিটিক্যালি আমি এখনো মনে করি যে পাকিস্তানের ভূখণ্ডের আমরা বাঙালিরা যে আমরা জাতীয়তাবাদী সংগ্রাম করেছিলাম, এটার নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি এবং এই জাতি রাষ্ট্রটার জন্ম হয়েছে এবং উনি এই রাষ্ট্রের জনক। এই বিষয় এই জায়গাতেই এটা, অন্যান্য জায়গায় যে বাঙালিরা আছে, অন্য দেশের যারা বাঙালিরা আছে, তারা এই সংগ্রামে প্রত্যেকে সম্পৃক্ত না, এবং সেখানেও আমরা এইটা নিয়ে এখন নাড়াচাড়া করতে চাই না। আমরা মনে করি যে আমাদের এই দেশের ভেতরে, আমাদের রাজনীতিতে আমরা যদি এই আদর্শ বা মূল্যবোধটাকে শক্ত করে ধরে রাখি, তাহলে আমরা আমাদের যে এই জাতির যে নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটা আমরা খুব সজাগভাবে, সেটা সতর্কভাবে সেটা রক্ষা করতে পারবো। আমি শুধু একটা কথা বলি, সেটা আমাদের পূর্ব দিকে রোহিঙ্গাদের ইস্যু নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এবং ঘটে চলেছে, এবং বিদেশে যে ওখানে ইনভলভ হয়েছে, এবং জাতিসংঘের যে রিফিউজি সংক্রান্ত আপনার যে কমিটি, রিফিউজি পলিসি রিভিশন ফ্রেমওয়ার্ক, তারা যে প্রস্তাব দিয়েছে সম্প্রতি, যে তারা এই বলেছে খুব চাতুর্যের সঙ্গে ডিপ্লোম্যাটিক্যালি যে এদেরকে এখানে রেখে দেওয়া যায় কিনা। আমি সেখানে বলি যে আমাদের আমরা যদি এখানকার বাঙালিরা যে নীতি আদর্শ বা মূল্যবোধে আমরা যুদ্ধটা করেছি, সেই জায়গায় যদি আমরা অক্ষুণ্ণ এবং ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা এই ধরনের মুসিবতকে আমরা ফেস করতে পারবো। তাহলে এটাকে যেটা ছোট আকারে আসছে, সেটা অনেক বড় আকারে এটা ভবিষ্যতে দেখা দিতে পারে। আমরা যে উদারতার সঙ্গে তাদেরকে যেভাবে আমরা গ্রহণ করেছি, তাদেরকে আমরা খাদ্য দ্রব্য চিকিৎসা সব আমরা দিচ্ছি, সেগুলো সেখান থেকে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে, এটা অন্যরা অনেক প্লেয়াররা এখানে অনুপ্রবেশ করবে এবং এটা তারা করেছে। সেগুলো মোকাবেলা করতে হলেও আমার মনে হয় আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আদর্শ বা মূল্যবোধ, সেই জায়গায় শক্তভাবে আমাদেরকে দাঁড়ানোর বিষয় আছে, তাহলেই আমরা অন্যদেরকে আমরা কোচ করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার আপনার কাছে আসবো। প্রফেসর ডক্টর আবু সাইদ, মুক্তিযুদ্ধের চেতনায় শক্তভাবে সবাইকে দাঁড়াতে হবে বলছেন শরীফ নুরুল আম্বিয়া, কি বলবেন আপনি? এটা তো আমাদের মৌল কথা। প্রথমে বলি, বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালি জাতি ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এবং সেই রাষ্ট্রের ৪টি মূলনীতি। এই ৪টি মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এই ৪টি মূলনীতি যে আছে, এগুলোর ব্যাপারে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কিংবা প্রগতিশীল রাজনীতি চিন্তা ভাবনা করেন, তাদের দ্বিমত কিছু নাই। এগুলো বাস্তবায়নের কৌশল নিয়ে ভিন্নতা থাকতে পারে, সেগুলো রাজনৈতিক ভিন্নতা থাকবেই, কিন্তু এইগুলো যারা মানে না, এই মুক্তিযুদ্ধের ভিতরে 1000 বছরের ভিতর দিয়ে বাঙালি জাতির যে অসাম্প্রদায়িক চেতনা এবং জাতিসত্তার বিকাশ, সে ব্যাপারে দ্বিমত নাই। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ভাষা কি জাতি, ভাষা হয়েছে না, আমি আপনি চর্যাপদের উদাহরণ দিয়ে বলেছিলেন যে বাঙালি জাতির অস্তিত্ব তখন আছে। আমি বলেছি যে চর্যাপদ দিয়ে এ পর্যন্ত ভাষার অস্তিত্বই প্রমাণ করা হয়েছে, জাতির অস্তিত্ব প্রমাণ করা হয়নি কখনো। একটা জাতি, ভাষা হলো একটা জাতির উপাদান। একটা জাতির উপাদান যেমন তার নিজস্ব ভূখণ্ড,
যেমন নির্দিষ্ট জনসংখ্যা, তেমনি ভাষাটা হলো একটা জাতির উপাদান। ভাষা না, জাতি না থাকলে ভাষা হয় না, ভাষা না থাকলে একটা জাতি হয়। আচ্ছা, সেজন্য আপনি যে প্রশ্নটা করেছেন আমরা উত্তরটাই, যে পরে আমি যে কথাটা বলছি। না তাহলে তো আপনি যে কথা বললেন যে একটা ভূখণ্ড লাগবে, তাহলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূখণ্ড দিয়েছে। তাহলে জাতি হওয়ার জন্য যদি ভূখণ্ড অন্যতম শর্ত হয়, তাহলে বাঙালি জাতি শুরু হয়েছে 71 সালের 16ই ডিসেম্বর একটি ভূখণ্ড নিজেদের হাতে আসার পরে। এর আগে আপনারা পাকিস্তানি ছিলেন, এর আগে আপনারা ভারতীয় ছিলেন, তার আগে আপনারা ব্রিটিশ ইন্ডিয়ান ছিলেন, তার আগে আপনারা মুঘল, পাঠান, আরো অনেক কিছু ছিলেন। কিন্তু আপনি ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন এই বাঙালি জাতি হিসেবে হাজার বছর ধরে সংগ্রাম করেছে, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তার আগে যারা বাদশা ছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তীতুমের সংগ্রাম করেছে, তারও আগে সংগ্রাম হয়েছে। সেজন্য জাতি হিসাবে কিংবা সম্প্রদায় হিসাবে সমরিজনের কথা, তারা কিন্তু গোষ্ঠী হিসাবে তারা কিন্তু সংগ্রাম করেছে। কখনো মুসলমান হিসাবে, কখনো মুসলমান পরিচয়টা সামনে নিয়ে আসছে, তারপরে জাতি বাঙালির সংগ্রামটা সামনে নিয়ে আসে, এবং এই করে করে বাঙালির বিবর্তনের ভিতরে যে কথা প্রথমে বলছি। অধ্যাপক ডক্টর আবু সাঈদ, অনেক ধন্যবাদ। আমি একটু জনাব অ্যাডভোকেট সমর রেজাউল করিমের বক্তব্য একটু শুনি, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। দেখুন, সাইদ ভাই যে পার্লামেন্টে কনস্টিটিউশন অ্যাডাপ্টিং কমিটির মেম্বার ছিলেন এবং কনস্টিটিউশন ফরমেশনের ভিতর সংশ্লিষ্ট ছিলেন, সেখানের যে প্রস্তাবনাটা আমি 72 কনস্টিটিউশনকে রেফার করছি, সেখানে বলা হয়েছিল আমরা বাংলাদেশের জনগণ, আই রিপিট, আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য, ন্যাশনাল জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। সেখানে 4টি মূল নীতিমালার কথা বলা, এই নীতিমালার ভিতর যে জাতীয়তাবাদটা, সেখানে বলা হয়েছে ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি, এই শব্দটা কিন্তু সর্বপ্রথম আসলো কনস্টিটিউশনে 1972-তে। ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন। অর্থাৎ ন্যাশনালি ইউনাইটেড হয়ে আমরা মুক্তি সংগ্রামের মধ্য থেকে যে বাংলাদেশটাকে অর্জন করলাম। এর পূর্বে কিন্তু যত মুভমেন্ট হয়েছে সেখানে বিচ্ছিন্নভাবে বাংলা ভাষাভাষী হয়েছে, কিন্তু বাংলা ভাষাভাষীদেরকে একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে আনার মতো জায়গা, যে ন্যাশনালিটিতে উদ্বুদ্ধ করা, জাতীয়তাবাদী বোধে উদ্বুদ্ধ করে জাতীয়তাবাদকে সৃষ্টি, এইটা কিন্তু আমাদের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতা আসছে। এর পূর্বে কিন্তু বাঙালি ভাষাভাষী ছিল, যেমন ধরেন শরৎচন্দ্রের বই দেখবেন, বঙ্কিমচন্দ্রের বই দেখবেন, ভাষায় তারা লিখেছেন কিন্তু তারা কিন্তু ডিভিশনের জায়গায় বলছেন, কখনো মুসলিম কখনো হিন্দু এভাবে বলছেন। এবং এদেশেও যারা বিভিন্ন সম্প্রদায়ের লোক ছিলেন তারা কিন্তু বাঙালি বলতে কাদের বুঝাইতেন, মুসলিমকে, কোনো কট্টরপন্থী কিন্তু মুসলিমকে বাঙালি বলতেন না। সেই বিতর্কে আমরা এখনো যাবো না, যেহেতু একটা জায়গায় আসছি। কাজে মুক্তি সংগ্রামের জন্য বাঙালিদেরকে একটা প্ল্যাটফর্মে আনা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদেরকে, সেই জন্য কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে যে আমরা বাংলাদেশের জনগণ, মানে উইদিন দি টেরিটরি অফ বাংলাদেশ। আমরা যে আমাদের জাতীয় মুক্তির জন্য যে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, এই জাতীয়তাবাদ অতীতে কারো লিডারশিপ হয় নাই, এবং পৃথিবীর কোন দেশে কিন্তু জাতীয়তাবাদী নেতা যে সকল দেশে আছে তারা যেভাবে রিকগনিশন পেয়েছেন, বঙ্গবন্ধু তার থেকে পৃথক কিছু না। ভারতের ধরেন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ভালো শাসক থাকতে পারেন, বিতর্ক হতে পারে, কিন্তু তাদের জাতীয়তাবাদী নেতা মহাত্মা গান্ধী। একইভাবে কিন্তু জাতীয়তাবাদী নেতা যদি বাঙালি কমিউনিটির কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে বঙ্গবন্ধুর কাছাকাছিও কেউ নাই। সেই জন্য যদি বঙ্গবন্ধুকে আমরা বাঙালি জাতির জনক বলি বা জাতির পিতা বলি, আবার যেটা সাইদ ভাই বলছেন যে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার বলি, সাইদ ভাইরা যখন এই 72 কনস্টিটিউশন করছেন সেখানে তো তারা জাতি রাষ্ট্র বলেন নাই, তারা বলছেন গণপ্রজাতন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বলতে বাংলাদেশের টেরিটরিতে যারা আছে, সে যদি বাংলা ভাষাভাষী নাও থাকে, তাদেরকে প্রজাতন্ত্রের অধীনস্থ অধিবাসী বা নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু জাস্টিস এস.কে. সিনহার 16th অ্যামেন্ডমেন্টের মামলায় তিনি কিন্তু একটা জায়গায় বলছেন যে দুইটা পরিচয় হতে পারে, যে যখন আমি বলবো তোমার সিটিজেনশিপ কি, তখন আমি বাংলাদেশি। তোমার ন্যাশনালিটি কি? ন্যাশনালিটি হচ্ছে আমি বাঙালি।
দুইটা পার্ট, এবং সেটা কিন্তু রিফ্লেকশন হয়েছে ওই যে ন্যাশনালিটির জায়গাটা যে আমাদের সর্বোচ্চ আদালতের জাজমেন্টে আসলো, সেই জাজমেন্টে এই ন্যাশনালিটি লিডার শেখ মুজিবকে যদি আমি জাতির জনক বলি এবং তাকে ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ বলি, দুই জায়গায় যদি অ্যাড্রেস করি, এর ভিতর দোষের কিছু না, এটা নিয়ে বিতর্কের কোনো কিছু আছে বলে মনে হয় না। এতে লাভবান হবে স্বাধীনতা বিরোধী যারা বঙ্গবন্ধুকে ছোট করতে চায়, তারা উস্কে নিয়ে বিভিন্ন রকম কথা তো আর একাডেমিক্যালি রাখবে না, তখন বলবে উনিও রাষ্ট্র তৈরি করছিল সেজন্য ওনাকে রাষ্ট্রের লিডার বলতে পারি, ওনারা জাতীয়তাবাদী নেতা কেন বলবো। আমাদের দেশের কিছু কট্টরপন্থীরা বলতো উনি কিসের জাতীয়তাবাদী নেতা, আমাদের মুসলমানদের জাতীয়তাবাদী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি কখনো জনক দাবি করেন নাই মুসলিম কমিউনিটির, কিন্তু এদেশের না বোঝা কিছু মানুষরাও কিন্তু বিভ্রান্ত করে এ জাতীয়ভাবে বঙ্গবন্ধুর বাঙালি জাতির জনকের জায়গাটাকে কিন্তু বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি আশা করব যে আমরা এই বিষয়টাকে রিওপেন করে তাদের জন্য একটা পথ প্রশস্ত না করি। জি, ঠিক আছে, এই প্রসঙ্গ আজকের মতো বাদ দিলাম। আমি একটি বিষয়ে জনাব শরীফ নুরুল আলম আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে করোনা ভাইরাসের ভয়াবহতা ঠেকাতে সকল আমলাদেরকে যেন সরকার রাস্তায় নামায়। তিনি বলেছেন কোট আনকোট যে তাদেরকে মানে আমলাদেরকে বসিয়ে বসিয়ে আর কতদিন বেতন খাওয়াবেন, আনকোট। 1 মিনিট সময় আপনার। না, আমি ওনার এই কথা তো এই কথায় কোনো আমি বুঝতে পারছি না উনি কি বলতে চাইছেন। আমরা রাস্তায় নামবেন নেমে কি করবেন, ওনার কথাটাই বুঝতে পারেন উনি আসলে কি বলতে চাইছেন, সেটা যদি একটু ভাঙায় বলেন আর কি। আচ্ছা, না, উনি আমলাদের প্রতি একটু ক্ষোভ, মানে আমলাদেরকেই রাস্তায় নামিয়ে দিতে বলেছেন আর কি, যে আমলা এবং রাজনীতিবিদদের যে বিতর্ক চলছে এখন সেখানে একটি সংযোজন করলেন। সবাই একটা বিষয় একমত যে দেশটা আমলাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং গত ইলেকশনের পরে এর থেকে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে চালানোর কোনো সুযোগ আমার মনে হয় সুযোগ জননেত্রীর হাতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নাই। উনি হয়তোবা চেষ্টা করতেন যে পলিটিক্যালি এটি কিছু আনে, কিন্তু পলিটিক্যালি আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা যে পরিমাণ চাঁদাবাজি করে, যে চান্স পাইলেই চাঁদাবাজি যে করে, তাতে উনি ওই রাস্তা থেকে সরে এসে আমলাদের উপরে আবার বেশি করে নির্ভর করছেন। কারেক্টলি আর ইনকারেক্টলি উনি এটা নিছেন। এখন বিষয়টা হলো এটারও আবার এটার কিছু প্রতিক্রিয়া আছে রাজনীতিতে মানুষ ক্ষমতা শূন্য হয়ে যাচ্ছে এবং গভর্নমেন্ট অনেকটা এগেইনস্ট পিপল দাঁড়াচ্ছে। আর সময় নেই আমার হাতে। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব অধ্যাপক ডক্টর আবু সাইদ, 1 মিনিট আপনার শেষ কথাগুলো শুনি। আমার শেষ কথা যেটা হলো সংবিধানে যে উদাহরণ দিলেন বাংলাদেশের জনগণ, অর্থাৎ একটা জাতি রাষ্ট্র গঠন করতে হলে তার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে। এটা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যুক্ত বাংলা করার জন্য সরওয়ার্দী সাহেবের প্রস্তাব ছিল, বঙ্গবন্ধু সেটা সমর্থন দিয়েছিলেন, কিন্তু সেটা হয় নাই সাম্প্রদায়িক কারণে। পরবর্তীকালে অসাম্প্রদায়িক রাজনীতি যখন বঙ্গবন্ধুর সামনে নিয়ে আসলেন মৌলানা ভাসানী সহ অন্যান্য নেতারা, সরওয়ার্দী সাহেব আরম্ভ করে শের বাংলা, তখন কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমে জাতিসত্তার পূর্ণাঙ্গ বিকাশ হলো এবং অসাম্প্রদায়িক রাজনীতির অনেক ধন্যবাদ আপনাকে। জনাব অ্যাডভোকেট সমর রেজাল করবেন, আপনার জন্য 1 মিনিট, 1 মিনিটের একটু কম, 50 সেকেন্ড। আমার মনে হয় যে 4 দিন পরে 15 আগস্ট আমরা জাতির শোক বিহ্বল 15 আগস্ট জাতির জনকের নৃশংস হত্যাকাণ্ডের দিন এবং আমাদের অগস্ট বেদনাবিদুর দিন 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে আবার শপথ দল বলে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। 2005 সালে আপনি 17 আগস্ট সারা বাংলাদেশের 63 জেলায় 5টি স্থানে 500 স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সাম্প্রদায়িক শক্তি এবং স্বাধীনতা বিরোধীদের উন্মেষ ঘটাবার একটা চেষ্টা চালানো হয়েছিল। আমরা আগস্ট মাসে আসুন প্রত্যয়দীপ্ত হই, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জায়গায় ঐক্যবদ্ধভাবে কাজ করি, যেটা তার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আজকে অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করে মানুষের যে কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল নিডস, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটাকে নিশ্চিত করতেছেন। সেই জায়গায় আমাদের সকলে অ্যাটেনশন দেওয়া উচিত এবং বঙ্গবন্ধুর খুনিদের বা মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের রুখে দাঁড়াবার এখন উপযুক্ত। আর সময় নিয়ে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।